আজকে আমরা দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই বিশ্লেষণটা একদম পারফেক্ট। আমরা ডাইভ ইন করব রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারপিস বলাকা কবিতার গভীরে আর এক্সপ্লোর করব এর বিখ্যাত গতিবাদ দর্শনটা আসলে কি। কবির বিজ্ঞান মনস্কতা, সমাজ ভাবনা আর মহাজাগতিক চিন্তার কি অসাধারণ একটা ব্লেন্ডিং এখানে আছে, সেটাই আজ আমরা ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটাই হলো, বলাকা কবিতায় এই গতিবাদের কোর ফিলসফি বা মূল কনসেপ্টটা কি? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ কতটা ডিপ থিঙ্কার ছিলেন, রাইট? পাশ্চাত্যে ভ্রমণের পর তার চিন্তাধারায় যে নতুন একটা স্পার্ক বা প্রাণাবেগ তৈরি হয়েছিল, গতিবাদ হলো ঠিক তারই একটা কাব্যিক রূপ। কিন্তু এই দর্শনের একদম গভীরে আসলে কি লুকিয়ে আছে, চলুন সেটাই একটু খোঁজার চেষ্টা করি। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 6টা কি পয়েন্ট কভার করব। কবিতার জন্মসূত্র ও বার্গসংয়ের থিওরি, জ্বর আর চেতনার দ্বন্দ্ব, উপনিষদের প্রভাব, গতির অন্তর্গত প্রবাহ, যুগান্তরের যাত্রা এবং সবশেষে বিশ্ব প্রাণের সাথে আমাদের একাত্মতা। এই রুটম্যাপ ধরেই আমাদের পুরো আলোচনাটা এগোবে। পর্ব 1, জন্মসূত্র ও বার্গস। যে কোনো সৃষ্টির পেছনের ব্যাকস্টোরিটা জানা থাকলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে বেশ সুবিধা হয়। অফিসিয়াল স্টাডি গাইডের এই কন্টেন্ট একদম সরাসরি সিলেবাস থেকে নেওয়া, সো পরীক্ষার প্রস্তুতির জন্য এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এখানে কবিতার উৎপত্তি আর গতির আসল রূপ নিয়ে একদম স্পষ্ট আলোচনা করা হয়েছে। সিনটা একটু ইমাজিন করুন তো, কাশ্মীরের শ্রীনগর, ঝিলম নদীর তীর, সন্ধে নেমে আসছে, কবি চুপচাপ বসে আছেন, আর ঠিক তখনই মাথার উপর দিয়ে সাই করে উড়ে গেল এক ঝাঁক হাঁস বা বলাকা। জাস্ট কয়েক সেকেন্ডের একটা মুহূর্ত, কিন্তু ওই ডানার শব্দটাই কবির মনের ভেতর এক বিশাল আলোড়ন তৈরি করলো। একটা সিম্পল ক্ষণস্থায়ী ঘটনা থেকে তিনি যেন পুরো ইউনিভার্সের গতির স্বরূপটা ফিল করতে পারলেন। লিটারালি একটা ছোট মোমেন্ট কিভাবে বিশাল এক ফিলসফির জন্ম দেয়, এটা তার একটা ক্লাসিক এক্সাম্পল। এবার আসি পর্ব 2 আর 3-এ, জড় ও চেতনার দ্বন্দ্ব। আচ্ছা, গতির আলটিমেট গোলটা কি? শুধুই কি উদ্দেশ্যহীনভাবে ছুটে চলা, নাকি এর কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন আছে? এখানে খুব ইন্টারেস্টিং একটা দার্শনিক ক্ল্যাশ আছে। ফরাসি দার্শনিক অন্ড্রি বার্গসর ক্রিয়েটিভ ইভলিউশন বলছে মানুষের চলার কোনো শেষ গন্তব্য নেই, এই যে অবিরাম সংঘাতের মধ্য দিয়ে চলা, এটাই চরম সত্য। কিন্তু অন্যদিকে আমাদের ভারতীয় উপনিষদ বলছে একদম অন্য কথা। এর মতে চলার একটা সুনির্দিষ্ট পারপেজ আছে, আর সেটা হলো পরম সত্তা বা ব্রহ্মের সাথে মিলিত হওয়া। রবীন্দ্রনাথ কিন্তু এই দ্বিতীয়টার দিকেই ঝুঁকেছেন। তার মতে গতি অন্ধ বা উদ্দেশ্যহীন নয়, বরং তা একটা পরম লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে। চলাই প্রাণের ধর্ম, এই কথাটা জাস্ট একটা লাইন না, এটা যেন উপনিষদের একটা পাওয়ারফুল মন্ত্র। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি প্রাণ একটা সিঙ্গল ফোর্সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। থেমে থাকার মানেই হলো মৃত্যু। আর এই যে মুভ করা, এগিয়ে চলা, এর মধ্যেই তো জীবনের আসল সার্থকতা, রাইট? এবার যাব পর্ব 4-এ, গতির অন্তর্গত প্রবাহ, জড় আর চেতন। মানে বাইরে থেকে যেগুলোকে আমাদের একদম স্থির বা লাইফলেস মনে হয়, তাদের ভেতরেও যে মোশন আছে, সেটাই আমরা এখন এক্সপ্লোর করব। কবি যেন এখানে ইনভিজিবলকে ভিজিবল করে তুলেছেন। ঝিলুম নদীর স্রোত তো আমরা দেখতেই পাচ্ছি, এটা ডাইনামিক, কিন্তু ওই যে একদম সাইলেন্ট স্থির পাহাড়, কবি ভাবছেন ওই পাহাড়ের বুকেও কিন্তু মেঘের মতো উড়ে যাওয়ার একটা সুপ্ত আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। দেবদারু গাছগুলো যেন মুক্তির আশায় আকাশের দিকে হাত বাড়িয়েছে। ইভেন একটা ছোট্ট বীজের ভেতরেও কিন্তু অবিরাম গতির খেলা চলছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, কবির এই ইমাজিনেশন কিন্তু মডার্ন সায়েন্সের সাথে 100 ভাগ মিলে যায়। বিজ্ঞানের অণুপরমাণু তত্ত্ব তো এটাই বলে যে জড় বস্তুর ভেতরেও কন্টিনিউয়াস একটা মুভমেন্ট চলছে। সো মুভিং অন টু পর্ব 5, যুগান্তরের যাত্রা। আমরা এতক্ষণ ছিলাম অণুপরমাণুর মাইক্রো লেভেলে, এবার একটু জুম আউট করে পুরো মানব জাতির যুগান্তরের যাত্রার দিকে তাকাবো। সুদূর অতীত থেকে মানুষ তার স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে একটা লম্বা জার্নি শুরু করেছে। বর্তমানে সে কি করছে? কন্টিনিউয়াসলি পদে পদে বাধা পেরোচ্ছে, নিজেকে ভাঙছে, গড়ছে, ট্রান্সফর্ম করছে। আর ভবিষ্যতের দিকে তার এই যাত্রা আনস্টপেবল। সুন্দর আর কল্যাণের খোঁজে সভ্যতার এই জার্নি যুগ থেকে যুগান্তরে এভাবে অবিশ্রান্তভাবে চলতে থাকবে। এবার চলে আসি আমাদের শেষ পয়েন্টে, পর্ব 6, বিশ্ব প্রাণের সংযোগ।
এত বড় মহাজাগতিক ব্যাপার স্যাপারের সাথে আমাদের সাধারণ মনের কানেকশনটা ঠিক কোথায়? মূল টেক্সট খেয়াল করলে দেখবেন কবি এখানে মহাজাগতিক গতির সাথে আমাদের রেসলেস মাইন্ডের একটা অদ্ভুত মিল দেখিয়েছেন। মানুষের মন আসলেই খুব চঞ্চল। আমরা যতই কমফোর্ট জোনে বা ঘরে থাকি না কেন, মনের ভেতর সবসময় শিকল ছিঁড়ে মুক্ত পাখির মতো ওড়ার একটা ক্রেভিং কাজ করে। এই যে বস্তু জগতের মায়া কাটিয়ে বেরিয়ে পড়ার ইচ্ছা, এটা কেন হয়? কারণ আমাদের এই ব্যক্তি মন আসলে ওই বিশাল ইউনিভার্সাল ফ্লো বা বিশ্ব প্রাণীরই একটা ছোট্ট অংশ। এই বিশ্ব প্রাণীর সাথে একাত্মতা ব্যাপারটা আসলে কি? খুব সিম্পল করে বললে, মানুষ যা কিছু অ্যাচিভ করে সে সেখানে আটকে থাকে না। একটা কিছু পাওয়ার পরই সে সেটাকে পেছনে ফেলে নতুন কিছু সৃষ্টির খোঁজে নেমে পড়ে। এই যে পুরনোকে লেট গো করে নতুন পারফেকশনের দিকে এগিয়ে যাওয়া, এটাই হলো ইউনিভার্সাল ইউনিটি। আর এভাবেই তো পৃথিবীতে সৃষ্টির এই অবিরাম প্রবাহটা অক্ষুণ্ণ থাকে। উপসংহার ও একাডেমিক সারসংক্ষেপ। এতক্ষণ তো আমরা অনেক ডিপ ফিলোসফিক্যাল আলোচনা করলাম। এবার পরীক্ষার জন্য কনসেপ্টগুলোকে একটু গুছিয়ে নেওয়া যাক। পুরো আলোচনার কোর্স সামারিটা জাস্ট এই 6টা পয়েন্টে মনে রাখা যায়। 1. হাঁসের উড়ে যাওয়া থেকে ইন্সপিরেশন আর বার্গসনের প্রভাব। 2. জড় আর চেতনার গতির দ্বন্দ্ব। 3. উপনিষদের সে বিখ্যাত চলাই প্রাণ কনসেপ্ট। 4. নদী পাহাড় থেকে শুরু করে অণু পরমাণুর ভিতরের গতির প্রবাহ। 5. সভ্যতার আনস্টপেবল জার্নি। আর 6. আমাদের চঞ্চল মনে নতুন কিছু সৃষ্টির তাগিদ। পরীক্ষার আগে জাস্ট এই বিষয়গুলো একবার চোখ বুলিয়ে নিলেই পুরো কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। শেষ করার আগে একটু ভিন্নভাবে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমাদের সমস্ত অ্যাচিভমেন্টকে যদি নতুন সৃষ্টির জন্য পেছনে ফেলে যেতে হয়, তাহলে জীবনে এই যে স্থবিরতা বা থমকে যাওয়া, এটাকে আমরা কিভাবে দেখব? একটু ভেবে দেখার অনুরোধ রইল। বলাকা আসলে শুধুই একটা কবিতা নয়, এটা আমাদের এগিয়ে যাওয়ার এক বিশাল ইন্সপিরেশন। আশা করি আজকের এই বিশ্লেষণ চিন্তার জগৎকে নতুন একটা ডাইমেনশন দিয়েছে। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস ইংলিশ পার্সোনা অ্যান্ড ইমো।